সো তাহলে আমরা ভিএসিপিআর থিওরি নিয়ে যে আলোচনা করছিলাম, এই ভিএসিপিআর থিওরি আমরা কন্টিনিউ করব। দেখো, যেহেতু রেকর্ডিং করা হচ্ছে, ঠিক আছে, ক্লাস নোটটা নেবে, কারণ আমি একটা পাতার থেকে পরের পাতায় যেতে পারবো না হয়তো, কারণ আটকে যায়। ঠিক আছে, তো যার ফলে হয় কি, আম, তোমরা কিন্তু ক্লাস নোটটা প্রপারলি নেবে, তারপর আমি রেকর্ডিংটা পাঠিয়ে দেবো যেখানে অসুবিধা হবে, কারণ আমাকে এই ব্ল্যাকবোর্ডটাই, মানে এই হোয়াইট বোর্ডটাই বারবার মুছতে হবে। সো তাহলে দেখো, আমরা ভিসিপিআর থিওরিটা কন্টিনিউ করছি। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, অনেকগুলো তো করানো হয়েছিল। ধরো তোমাকে বলা হলো SO2Cl2, স্ট্রাকচার অফ SO2Cl2, স্যার সালফিউরিক। বোর্ড দেখা যাচ্ছে না। বোর্ড দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার। সরি। ঠিক আছে, হ্যাঁ স্যার। এবার বোর্ড দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। বেশ, তাহলে SO2Cl2, দেখো স্ট্রাকচার কিরম হবে। সেন্ট্রাল অ্যাটম সালফার, 6টা ইলেকট্রন, দুটো অক্সিজেনের জন্য 2 × 1 - 1 সিগমা পাই +2 ফর দ্য 2 ক্লোরিন, তাহলে এই 8 হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো 8 মানে তোমরা জানো ইট ইজ টেট্রাহেড্রাল। তাহলে টেট্রাহেড্রাল স্ট্রাকচার করব। এই সালফার টেট্রাহেড্রালি আমরা দেখাচ্ছি, দুটো অক্সিজেন আর দুটো ক্লোরিন, তাই তো। এখানে আমরা ডাবল বন্ড করব দুটোতে, লাইক দিস, ভেরি সিম্পল। আর একটা এক্সাম্পল দিই আমরা, সেটা হচ্ছে SnCl2 SnCl2 মাইনাস। আমি জানি না এটা করিয়েছিলাম কিনা আগের দিন, পড়ানো হয়েছিল না, যাই হোক আরেকবার হয়ে যাক। SnCl2 মাইনাস, তো SnCl2 হয়েছিল, তাও আরেকবার ঠিক আছে হয়ে যাক। সালফারের দেখো নিজস্ব 6টা, যখন নাইট্রোজেন করছো তার জন্য +1 -2 সিগমা পাই, তাই তো, নাইট্রোজেনটার জন্য। দুটো ক্লোরিনের জন্য +2, আর এই নেগেটিভ চার্জের জন্য +1। তাহলে টোটাল ইলেকট্রন কাউন্ট হচ্ছে আমাদের 6 × 1 = 7, 1 × 8 টেট্রাহেড্রাল। তাহলে টেট্রাহেড্রাল হলে সালফার, সালফার, নাইট্রোজেন, দুটো ক্লোরিন আর একটা লোন পেয়ার। কারণ আমাদের এই লোন পেয়ারটা উপরে দেখতে সুবিধা হয় স্ট্রাকচারটা বুঝতে গেলে, এ কারণে আমরা লোন পেয়ারটাকে উপরে রাখছি। একই ব্যাপার, যেখানে ইচ্ছে রাখতে পারো, আমাদের যেহেতু বোঝার সুবিধা হয় আমরা এইভাবে রাখি অনেক সময়। তাহলে দেখো সালফারের সঙ্গে নাইট্রোজেনের ট্রিপল বন্ড হবে, ট্রিপল বন্ড হচ্ছে। অ্যান্ড দের ইজ এ নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জটা আমরা বুঝতে পারছি সালফারের উপরই থাকবে, কারণ দেখো সালফারের ইলেকট্রনের সংখ্যা 3, 2 এ 5, 2 এ 7 হয়ে যাচ্ছে। সালফারের নিজস্ব ইলেকট্রন কটা হওয়া উচিত? 6টা আউটার ইলেকট্রন, এখানে আমরা দেখতে পাচ্ছি 7টা হয়ে যাচ্ছে। সো দ্য নেগেটিভ চার্জ ইজ ওভার সালফার, লাইক দিস। এবার ধরো আমরা বললাম, আমি জানি না এটা করেছিলাম কিনা, O3 করেছিলাম, ওজোন। ওজোন আমরা কি না স্যার, করানো হয়নি। ঠিক আছে, করো।
দেখো ওজোন তুমি যদি এগো কিভাবে এগোবে, ও O2, সেন্ট্রাল অ্যাটম যে কোনো একটা অক্সিজেন হবে, O2। তাহলে দেখো এই সেন্ট্রাল অক্সিজেনের জন্য আমরা বলবো 6টা ইলেকট্রন, আর বাকি যে টার্মিনাল অক্সিজেনের জন্য তার জন্য +1 -1 দুটো অক্সিজেনের জন্য +1 আর -1। তাহলে টোটাল ইলেকট্রন কাউন্ট হচ্ছে 6। 6 মানে প্ল্যানার ট্রাইগোনাল, তাই তো? প্ল্যানার ট্রাইগোনাল। তো প্ল্যানার ট্রাইগোনাল যদি হয় তাহলে এই অক্সিজেন দুটো টার্মিনাল অক্সিজেন প্ল্যানার ট্রাইগোনাল হলে একটা লোন পেয়ার হবে, তাই তো? তাহলে এবার কি হওয়া উচিত, দেখো দুদিকে দুটো ডাবল বন্ড হওয়া উচিত, কিন্তু এরকম দুদিকে দুটো ডাবল বন্ড করলে কি হবে? হবে না। তার কারণ সেন্ট্রাল অক্সিজেনটা টেট্রাভ্যালেন্ট হয়ে যাচ্ছে, তাই না? অক্সিজেন তো আর টেট্রাভ্যালেন্ট হবে না, তাহলে আমার এই ডাবল বন্ডটা দেওয়া চলবে না। তাহলে আমি কি করব, একটা ডাবল বন্ড দেওয়ার পরই আমরা ইলেকট্রন কাউন্ট দেখে নেব। দেখো এখানে 5টা আছে, সো দেয়ার ইজ আ পজিটিভ চার্জ অ্যান্ড এ নেগেটিভ চার্জ ওভার দিস অক্সিজেন। এখানে এফেক্টিভলি 7খানা ইলেকট্রন আছে। তাহলে দেখো ওজনের স্যার বলছি NO2 ড্র করার সময় তো সেম প্রিন্সিপালটা ফলোড হয়, মানে প্লাস আর মাইনাসটা চলে আসে। একদম ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে ওজোন বললাম, এটা মুছে দিচ্ছি, পরের পাতায় যাওয়া একটু অসুবিধা হবে আমার, আমি মুছে দিচ্ছি জিনিসটা। পরের এক্সাম্পল দিচ্ছি দেখো। তাহলে নেক্সট করো তোমরা, আরেকটা করো, মেবি N3- অর্থাৎ এই অ্যাজাইড আয়ন, N3- অ্যাজাইড আয়ন করো দেখি। N3- এই অ্যাজাইড আয়নের একইভাবে করবে N2-। তাহলে যে কোনো একটা তোমার নাইট্রোজেনকে সেন্ট্রাল অ্যাটম ধরবে, বাকি দুটো নাইট্রোজেন টার্মিনাল অ্যাটম উইথ দ্য নেগেটিভ চার্জ। তাহলে তুমি সেন্ট্রাল অ্যাটমের নাইট্রোজেনের দেখো কটা থাকবে, 5টা ইলেকট্রন, নর্মাল যেরকম নাইট্রোজেনের থাকে। এবার whenever নাইট্রোজেন ইজ এ টার্মিনাল অ্যাটম, দুটো নাইট্রোজেন আছে, একটা সিগমা বন্ড আর দুটো পাই বন্ড, মনে পড়ছে? একটা সিগমা আর দুটো পাই বন্ড, আর +1 ফর দি নেগেটিভ চার্জ। তাহলে আমার কত হচ্ছে টোটাল বলো? 4। 4 মানে হচ্ছে লিনিয়ার। আচ্ছা আগের দুটো জিনিস, না 6 আগের স্যার, 5 + 1 তো ওটা মাঝখানে 0। আগের দুটো যেটা দেখালাম দেখো, SnF3-, একটু লিখে নাও, SnF3- যেটা দেখালাম না, ওটার শেপটা বলতে ভুলে গেছি। SnF2 বা SnCl2 যেটা দেখেছিলাম, এটা হচ্ছে পিরামিডাল শেপ, পিরামিডাল শেপ, তাই তো? কিরম পিরামিডাল? ট্রাইগোনাল, ট্রাইগোনাল পিরামিডাল ইন শেপ, মনে পড়ছে তো? ট্রাইগোনাল পিরামিডাল ইন শেপ, ওটা আমি লেখাতে ভুলে গেলাম, ট্রাইগোনাল পিরামিডাল ইন শেপ। আর যখন ওজোন বললাম, ওজোনটাকে আমরা ভি শেপড বলতে পারি, ভি শেপড। তাহলে দেখো এটা, তাহলে ইলেকট্রন কাউন্ট এটা 4 হচ্ছে, তার মানে এটা লিনিয়ার। তাহলে লিনিয়ার যদি স্যার অ্যাকচুয়ালি 6 হচ্ছে তো, 5 + 1 তো 6 হবে। এটা কি আমি সাজিয়ে রাখার জন্য লিখেছি? কি হচ্ছে এটা? ও আচ্ছা স্যার, আমি দেখতে পাইনি, সরি স্যার, সরি এই জায়গাটা দেখতে পাইনি। ঠিক আছে, সরি বলার কিছু নেই, ভুল হতেই পারে, আমারও কত ভুল হয়ে যায়, আমি একটু মজা করে বললাম। আচ্ছা দেখো, তাহলে লিনিয়ার হলো, তাহলে লিনিয়ার হচ্ছে, লিনিয়ার হলে আমি কি করবো বলো এবার? নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটম লিনিয়ার হচ্ছে, এবার কি হওয়া উচিত? দুদিকেই তো ট্রিপল বন্ড হওয়া উচিত, কিন্তু আমি যদি একদিকে ট্রিপল বন্ড দিই,
তাহলে নাইট্রোজেনের ভ্যালেন্সি 4 হয়ে যাচ্ছে। দেখো ভ্যালেন্সি তো 3-এর বেশি হতে পারে না, তাহলে আর আমি ট্রিপল বন্ড দিতে পারবো না। তাহলে একদিকে ট্রিপল বন্ড যদি দিয়ে দিই আর আমি বন্ড বাড়াতে পারবো না অলরেডি। সুতরাং এই 4টে ইলেকট্রন দিয়ে এটার উপর আমি প্লাস দিতে পারি। আর এইখানে দেখো এইখানে আমি করলাম কি 7টা ইলেকট্রন বলে এটার উপর 2 মাইনাস লিখলাম। এরকম করা যেতে পারে। কিংবা এটা তো একভাবে করতে পারি, অথবা করতে পারি কি এই এন 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 এরকম করলাম, করে আমি দুদিক দিয়ে ইয়ে করছি, এইদিকে একটা ডাবল বন্ড করলাম, এইদিকে ডাবল বন্ড করলাম, করে দেখতে পাচ্ছি সেন্ট্রাল নাইট্রোজেনের ভ্যালেন্সি 4 হয়ে যাচ্ছে। আর আমি ট্রিপল বন্ডের দিকে এগোতে পারবো না। ঠিক আছে, তখন আমি ইলেকট্রন কাউন্ট করে দেখে নিই, এই 4টে ইলেকট্রন হচ্ছে, তাহলে এটার উপর পজিটিভ চার্জ। এবার এই প্রত্যেকটা নাইট্রোজেন যে টার্মিনাল নাইট্রোজেন দেখো 6টা ইলেকট্রন হচ্ছে। প্রত্যেকটা টার্মিনাল নাইট্রোজেনে দেখো 6টা করে ইলেকট্রন হচ্ছে, তার মানে একটা করে ইলেকট্রন বেশি। সো 2 নেগেটিভ চার্জেস ওভার 2 টার্মিনাল নাইট্রোজেন। বুঝতে পারছো, তুমি যে কোনো একটা স্ট্রাকচার আঁকতে পারো, এবং তোমাকে পরে যখন রেজোনেন্স পড়ানো হবে তুমি তখন অলরেডি জানো তুমি কিছুটা, তখন তুমি দেখবে এই দুটো ক্যানোনিক্যাল ফর্মস হয়, দুটোই রেজোনেন্স স্ট্রাকচারের মধ্যে আমরা এঁকে থাকি সাধারণত। তো আপাতত ভিএসিপিআর থিওরিতে তুমি যে কোনো একটা স্ট্রাকচার আঁকলেই তুমি নম্বর পাবে। ঠিক আছে, এবার দেখো তোমাকে বলা হলো, আমি জানি না বলেছিলাম কিনা, সেটা হচ্ছে NO2 প্লাস NO2 আর NO2 মাইনাস তিনটে একসঙ্গে যদি করতে দেওয়া হয়, মানে NO2 প্লাস হচ্ছে NO2 নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর NO2 মাইনাস নাইট্রাইট আয়ন, এই তিনটে তোমাকে একসঙ্গে করতে দিত। এখন তুমি যদি ইলেকট্রন কাউন্ট করো, শুনতে পাচ্ছ তোমরা তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, শোনা যাচ্ছে। দেখো ইলেকট্রন কাউন্ট যদি করো, নাইট্রোজেনের নিজস্ব 5টা প্লাস 2 ইন্টু 1 মাইনাস 1 ফর 2 ইন্টু 1 মাইনাস 1 ফর দুটো অক্সিজেন সিগমা পাই মাইনাস 1 ফর দ্য পজিটিভ চার্জ। দেখো এই মাইনাস 1 ফর দ্য পজিটিভ চার্জ, তাহলে ইলেকট্রন কাউন্ট আমার হচ্ছে এখানে 4। 4 মানে হচ্ছে লিনিয়ার। লিনিয়ার যদি হয়, লিনিয়ার হলে আমি কি করব, অক্সিজেন টার্মিনাল অ্যাটম আমি ডাবল বন্ড দেওয়ার চেষ্টা করব, এটা দিলেই নাইট্রোজেনের ওপর পজিটিভ চার্জটা অটোমেটিক্যালি চলে আসছে, যেটা আমরা পজিটিভ চার্জ দিয়েছি NO2 প্লাসে। তাহলে লিনিয়ার জিওমেট্রি আমরা এক্সপ্লেন করতে পারছি। এবার আমরা NO2 মাইনাসের ক্ষেত্রে আসবো। দেখো NO2 মাইনাস, এই সাইডটা মুছছি এখানটায়, দেখো NO2 মাইনাস আমরা জানি যে এই নাইট্রোজেনে 5টা প্লাস 2 ইন্টু 1 মাইনাস 1 sigma pi plus 1 for the negative charge. So this is 6. 6 মানে planar trigonal, তাই তো? এটা যেমন ছিল linear, so this is planar trigonal structure। এখন planar trigonal structure হলে আমরা কি করছি, এই দুটো অক্সিজেন যেমন একজন একটু আগে বললে ওজনের মতো, দেখো ইটস লাইক দিস লোন পেয়ার। এবার আমরা কি করব, একটা ডাবল বন্ড দেওয়ার পরই আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের ভ্যালেন্সি স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। এবার আর দ্বিতীয় ডাবল বন্ডটা দিচ্ছি না, কারণ একটা তো নেগেটিভ চার্জ আছে, তাই নেগেটিভ চার্জটা আমাকে সামলাতে হবে। সো দ্য নেগেটিভ চার্জ উইল বি ওভার অক্সিজেন। ইটস লাইক দিস, 7টা ইলেকট্রন ওভার অক্সিজেন। সো দিস ইজ NO2 মাইনাস। মানে আমরা নেক্সট আসছি NO2 তে। NO2 তে দেখো ইলেকট্রন কাউন্ট করে 5। So this is 5 plus 2 into 1
-1 sigma pi for the 2 oxygen. তাহলে the electron count is 5. দেখো 5 মানে this is an odd electron molecule. odd electron molecule হচ্ছে, তাই না? So this is an odd electron molecule. এখন VSEPR থিওরি আমাদের কি শেখাচ্ছে? VSEPR থিওরি দিয়ে আমরা অড ইলেকট্রন মলিকিউল আমরা কিন্তু ডিল করতে পারি না। VSEPR থিওরিতে আমরা যখন ইলেকট্রন কাউন্টিং শিখেছিলাম, তোমার মনে আছে কিনা জানি না, সেখানে আমরা দেখিয়েছিলাম 2, 4, 6, 8, 10, 12, 14 এরকম দেখিয়েছিলাম। তো অর্থাৎ ইলেকট্রনস গুলো ইলেকট্রন পেয়ার্স হিসেবে দেখানো হয়েছিল, আইদার লোন পেয়ার বা বন্ড পেয়ার। তাই আমরা 4 বলেছি, এখানে 6 বলেছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 5 হয়ে যাচ্ছে। তো দিস ইজ অ্যান অড ইলেকট্রন মলিকিউল। তাহলে VSEPR থিওরি দিয়ে আমরা এটা ব্যাখ্যা করতে পারবো না কিন্তু, ঠিক আছে? VSEPR থিওরি ইজ ইনঅ্যাডিকুয়েট টু এক্সপ্লেন দ্য স্ট্রাকচার অফ দিস মলিকিউল। তখন আমরা কি করব? তখন আমরা এখানে বলবো এইভাবে, যে লিখে দিচ্ছি নাও, তাহলে দেখো স্ট্রাকচার অফ NO2 cannot be explained by VSEPR since it is an odd electron molecule. It is an odd electron molecule. odd সংখ্যক ইলেকট্রন আছে, বুঝতে পারছো তো? It is an odd electron molecule. তো তখন আমরা কি করব? Therefore expected structure, আমরা একটা expected structure বলবো। expected structure should be দেখো এখানে আমরা যে ইলেকট্রন কাউন্ট করেছি, ইলেকট্রন কাউন্ট আমাদের কি এসছে? ইলেকট্রন কাউন্ট এসছে আমাদের 5। তো এখন তাহলে আমরা এই ইলেকট্রন কাউন্ট যেহেতু 5 এসছে, তাহলে এক্সপেক্টেড স্ট্রাকচার 4 আর 6 এই দুটোর মাঝামাঝি হবে। যেহেতু ইলেকট্রন কাউন্ট আমরা দেখতে পাচ্ছি 4 আর 6 এর মধ্যখানে আসছে, so the expected structure should be in between NO2 plus and NO2 minus. বুঝতে পেরেছো? So expected structure will be intermediate to that of NO2 plus and NO2 minus. Intermediate to that of NO2 plus and NO2 minus. NO2 plus এবং NO2 minus এর মাঝামাঝি হবে। তা আমরা দেখতে পাচ্ছি, দেখো NO2 plus যখন, দেখো এই বন্ড অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। NO2 মাইনাস যখন, তখন বন্ড অ্যাঙ্গেলটা ওই ক্লোজ টু অ্যাবাউট 120, 120 কাছাকাছি। তাহলে তুমি যখন NO2 বলবে, দেখো NO2 যখন বলছো, তাহলে নিশ্চয়ই বন্ড অ্যাঙ্গেলটা শুড বি এই দুটোর মাঝামাঝি কিছু একটা হবে, তাই না? এই মাঝামাঝি কিছু একটা হবে। অর্থাৎ এই লজিকে আমরা বলতে পারি এক্সপেক্টেড ONO বন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে? এক্সপেক্টেড ONO বন্ড অ্যাঙ্গেল in between 180 degrees and 120 ডিগ্রি, এর মাঝামাঝি। এবং দেখা যাচ্ছে ভ্যালুটা ওই 144 ডিগ্রির কাছাকাছি হয় অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে? এটা অবজার্ভড ভ্যালু, দিস ইজ দি অবজার্ভড ভ্যালু, 144 ডিগ্রির কাছাকাছি। এবার আমরা যখন বন্ডিংটা করব,
ভালো করে শোনো, এদিকে তাকাও। যখন আমি বন্ডিংটা দেখাবো এখানে কিরম বন্ড হবে, ঠিক আছে? তুমি ভালো করে লক্ষ্য করো, এখানে দুটো ডাবল বন্ড ছিল, মানে দুখানা ডাবল বন্ড, আর এখানে একখানা ডাবল বন্ড আর একটা লোন পেয়ার। তাহলে আমরা মিনিমাম, বলো, 1 2 তাহলে এখানে আমরা, শোনা যাচ্ছে না তোমার কথা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ও ইয়ে করো, মেসেজ করো, মেসেজ করো, আমি দেখছি। আমি বললাম যে ওখানে 120 ডিগ্রি 180 ডিগ্রি এন্ড 120 ডিগ্রি কি ওটা সি ফর কি হ্যাঁ 180 এন্ড 120 ডিগ্রি তারপর ওটা কি লিখেছেন সি পাচ্ছি না ইন বিটুইন 180 and 120 ডিগ্রিজ। ও আচ্ছা, সি লিখে ফেলেছি, 180 ডিগ্রিজ, ঠিক আছে? সো দ্য ভ্যালু শুড বি 144 ডিগ্রি। দ্য ভ্যালু হ্যাজ বিন অবজার্ভ টু বি 144 ডিগ্রি। এই দুটোর মাঝামাঝি হবে ঠিকই, কিন্তু এক্সাক্ট ভ্যালু তো বার করতে পারা যাচ্ছে না, এক্সপেরিমেন্টালি পাওয়া যাচ্ছে 144 ডিগ্রি। এবারে ভালো করে লক্ষ্য করো, এই দিকটা ওকে দেখো, শোনো ভালো করে। এইখানটায় দুটো ডাবল বন্ড আছে আর এখানে একটা ডাবল বন্ড আছে, তাহলে মিনিমাম একটা ডাবল বন্ড হচ্ছে, আমরা দিচ্ছি একটা ডাবল বন্ড করছি এখানে। আর এইখানে এদিকে দেখাও, এদিকে কোনো লোন পেয়ার নেই, এদিকে একটা লোন পেয়ার আছে। তাহলে লোন পেয়ার নেই আর লোন পেয়ার আছে, তার মাঝামাঝি কি একটা অড ইলেকট্রন। লোন পেয়ার থাকলে পেয়ার অফ ইলেকট্রন হচ্ছিল, আর লোন পেয়ার না থাকলে কোনো ইলেকট্রন নেই, তার মাঝামাঝি করছি আমরা, একটা অড ইলেকট্রন আছে। বুঝতে পেরেছো? তাহলে এবার ইলেকট্রনস গুলোকে বসাই, 1 2 3, টোটাল নাইট্রোজেনের 4টে ইলেকট্রন, তাহলে এখানে একটা পজিটিভ চার্জ। আর এই অক্সিজেনটায়, ইন টোটাল দেয়ার উইল বি 7 ইলেকট্রনস, তাহলে নেগেটিভ চার্জ। তাহলে NO2 স্ট্রাকচারটা আমরা এইভাবে দেখাই। অনেক সময় আমরা করি কি, দেখবে নিচু ক্লাসের বইগুলোতে এইভাবে দেখানো থাকে, এই ডাবল বন্ড আর একটা এরকম ডেটিভ বন্ড দিয়ে দেয়, দিয়ে অড ইলেকট্রন দেখায়, প্লাস মাইনাসটা লেখে না আর কি, নিচু ক্লাসের বইতে দেখবে, কারণ ওই ডেটিভ বন্ড বা কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড দিয়ে লেখে, কিন্তু কোভালেন্ট কোঅর্ডিনেট বন্ডগুলো তো আসলে হয় না, দিজ আর এক্সটেনশন অফ অক্টেট রুলস, তাহলে ওই থিওরিটা ভালো থিওরি নয়। সুতরাং আমরা কিন্তু এই লেভেলে এটাই বলবো, এটা তুমি বললে কাটবে নাকি, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা স্ট্রাকচার প্রেডিক্ট করছি নাইট্রোজেন ডাইঅক্সাইডের by using VSEPR theory, because VSEPR theory cannot actually predict the structure of NO2, odd electron molecule. এবার এটার থেকে মুছে দিচ্ছি, এটার থেকে আমরা করব কি, নেক্সট আরেকটা প্রশ্ন এটার থেকে দেয় অনেক সময়, সেটা হচ্ছে এই যে NO2 দেখছো, NO2 এর উপর তো একটা অড ইলেকট্রন আছে, তুমি দেখবে NO2 টা এইরকম ভাবে, মুছে দিলাম কিন্তু, হ্যাঁ, দেখবে NO2 তুমি দেখবে এটা এক্সিস্ট করে ইন গ্যাস ফেজ। গ্যাস ফেজে তুমি যদি দেখো NO2 হিসেবে এক্সিস্ট করছে, ঠিক আছে? কিন্তু তুমি দেখবে this NO2 dimerizes in liquid state to form N2O4। দেখবে লিকুইড স্টেটে এরম N2O4 হয়ে যাচ্ছে, তার মানে NO2 টা, আমি যখনই বলছি দেখো, আমরা VSEPR থিওরি যখনই করছি সবসময় গ্যাস ফেজ, তোমাদের নিশ্চয়ই বলেছিলাম প্রথমেই, যখনই আমরা থিওরির কথা বলছি, যা কিছু স্ট্রাকচার বলছি সব গ্যাস ফেজ। কিন্তু এখানে প্রশ্ন আসে, দেখবে it dimerizes in liquid phase to N2O4, এটা কি করে হচ্ছে? দেখো এই NO2 মলিকিউলস গুলো তুমি যদি ভালো করে লক্ষ্য করো, যে এখানে তো অড ইলেকট্রন আছে, তুমি যদি এরম ভাবেও দেখাও, দেখো এরম অড ইলেকট্রন আছে। এবারে যখন লিকুইড স্টেটে আসছে তখন কি হচ্ছে, মলিকিউলস গুলো কাছাকাছি চলে আসছে ইন দ্য লিকুইড ফেজ,
the molecules, they are coming closer to each other. So when they come close to each other, they, এই যে odd electrons গুলো আছে, এই odd electrons গুলোর pairing হয়ে যায়, they undergo dimerization via pairing of odd electrons. অর্থাৎ এই odd electrons গুলো যখনই কাছাকাছি আসছে তাদের মধ্যে এই odd electron দিয়ে একটা বন্ড হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? স্যার এক সেকেন্ড, এই odd electron দিয়ে বন্ড হয়ে যাচ্ছে, odd electrons গুলো দিয়ে they pair up to form a bond। আমি শেষ করে নিয়ে জিজ্ঞেস করছি তোমাকে, হ্যাঁ। সো আমরা কি বলবো যে in liquid state, the NO2 molecules come closer to each other, and there occurs pairing of odd electrons, to form N2O4, NN বন্ড তৈরি হচ্ছে। ঠিক আছে, তার মানে লিকুইড স্টেটে অড ইলেকট্রন পেয়ারিং হচ্ছে টু ফর্ম N2O4। এখন প্রশ্ন হচ্ছে অড ইলেকট্রনটা পেয়ারিং কেন হবে? কারণ অড ইলেকট্রন মলিকিউলস মানে কি? ফ্রি র্যাডিক্যাল। তাহলে এরা তো ফ্রি র্যাডিক্যাল। NO2টা তুমি যদি ভালো করে দেখো, ইট ইজ এ ফ্রি র্যাডিক্যাল। এই তো অড ইলেকট্রন আছে, তাই না? সো দিজ আর ফ্রি র্যাডিক্যালস। এখন ফ্রি র্যাডিক্যালস দে আর অলওয়েজ আনস্টেবল, এবং ইলেকট্রন পেয়ারিং হওয়ার সবসময় একটা প্রবণতা থাকে। ঠিক আছে, যার ফলে কি হচ্ছে, ওই ইলেকট্রন পেয়ারিং হচ্ছে টু ফর্ম N2O4। ঠিক আছে, এবার কে কি জিজ্ঞেস করছো বলো। স্যার আমার কোয়েশ্চেন ছিল স্যার, এই যে অড ইলেকট্রন পেয়ারিংটা হচ্ছে কারণ এটা ফ্রি র্যাডিক্যাল, তাহলে স্যার এদের মধ্যে কোনো রিপালসিভ ফোর্স এক্সিস্ট করবে না? রিপালসিভ ফোর্স তো সবসময় থাকে, মানে কেন, মানে একটা ভ্যান ডার ওয়াল ইন্টারঅ্যাকশন তো সবসময় থাকছে। এবার রিপালসিভ ফোর্স মানে তারা তো অ্যাট্রাক্ট করছে, যখন ধরো গ্যাস ফেজে আছে তাদের মধ্যে ভ্যান ডার ওয়াল ইন্টারঅ্যাকশন আছে। এবার দেখা যাচ্ছে যদি লিকুইড স্টেটে আসে তারা আরো কাছাকাছি চলে আসছে, তো কাছাকাছি চলে এলে তাদের মধ্যে রিপালশন তখনই হবে যদি তাদের মধ্যে দুটোর হয়তো হাই পজিটিভ চার্জ আছে, দুটো মলিকিউলের মধ্যে। এগুলো তো মলিকিউলস গুলো কাছাকাছি আসছে, এই মলিকিউলস গুলো গ্যাস ফেজে মলিকিউলস গুলো দূরত্ব ছিল, এবার লিকুইড ফেজে কি আসছে, তারা কাছাকাছি আসছে, এদের মধ্যে অ্যাট্রাকশন ছিল, দেয়ার ইজ আ উইক ফোর্স অফ ইন্টারঅ্যাকশন গ্যাস ফেজে। এবার লিকুইড ফেজে কি হচ্ছে, তারা কাছাকাছি চলে আসছে, এই তখন আর উইক ফোর্স না হয় ডাইরেক্ট বন্ড হয়ে যাচ্ছে, কারণ অলরেডি একটা অড ইলেকট্রন আছে। এবার অড ইলেকট্রন আর অড ইলেকট্রনের মধ্যে রিপালশন হয়, ঠিক আছে। ইলেকট্রন তখনই রিপালশন হবে when there is a negative charge or when there is a positive charge, তখনই মলিকিউলস গুলোর মধ্যে রিপালশন হবে। ঠিক আছে স্যার। তাহলে আমি পরের পাতায় যাচ্ছি। পরের পাতা তো যেতে পারবো না, মুছে দিচ্ছি এটা। নেক্সট দেখো, এই আইডিয়াটা নিয়ে তোমাদের একই ধরনের প্রশ্ন দেওয়া হয়, ClO2 প্লাস, ঠিক আছে, ClO2 মাইনাস অ্যান্ড ClO2, ক্লোরিন ডাইঅক্সাইড, যেমন নাইট্রোজেন ডাইঅক্সাইড দিয়ে দিল, ঠিক আছে। তো এটা স্ট্রাকচার আমরা প্রেডিক্ট করবো সবাই। দেখো ক্লোরিন হচ্ছে 7 প্লাস টার্মিনাল অক্সিজেন দুখানা আছে, ফর্মিং পাই বন্ডস, সিগমা পাই প্লাস 1 আছে, মানে -1 ফর দিস পজিটিভ চার্জ। তাহলে এটা আমি দেখতে পাচ্ছি 6 মানে আমরা জানি প্ল্যানার ট্রাইগোনাল। সো প্ল্যানার ট্রাইগোনাল স্ট্রাকচার ClAO দুদিকে, তাহলে there has to be a lone pair। এবার ডাবল বন্ড হওয়া উচিত। দেখো আমি দুটো যদি ডাবল বন্ড করে দিই,
তাহলে ক্লোরিনটার উপর 6টা ইলেকট্রন থাকছে, ক্লোরিনের উপর 6টা ইলেকট্রন, তাহলে আমার পজিটিভ চার্জটা আমি অ্যাকাউন্ট করতে পারছি। So this is the structure of ClO2 plus. ClO2 minus দেখো 7 plus 2 into 1 minus 1 plus 1 for the negative charge, তাহলে এটা হচ্ছে 8, তাই তো? 8 হলে টেট্রাহেড্রাল, তো টেট্রাহেড্রাল যদি হয় Cl, দুটো অক্সিজেন আর বাকি দুটো ভেকেন্ট সাইট আছে, so they should be occupied by 2 lone pairs. যেহেতু দুটো ভেকেন্ট সাইট আছে, তাই না, ভেকেন্ট সাইট হয়ে যাচ্ছে, so they should be occupied by 2 lone pairs. বুঝতে পারছো? তাহলে এবার আমাকে দেখতে হবে, ডাবল বন্ড করলাম একটা, এই একটা ডাবল বন্ড যেই করছি, তাতে দেখো ক্লোরিনের কি হচ্ছে, 7টা ইলেকট্রন স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। যেই একটা ডাবল বন্ড করলাম, ক্লোরিনের 7টা ইলেকট্রন স্যাটিসফাইড হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? তাহলে তার নেগেটিভ চার্জ ইজ ওভার দিস অক্সিজেন। একটা ডাবল বন্ড করতেই আমরা দেখতে পাচ্ছি স্যাটিসফাইড হয়ে যাচ্ছে, তাহলে আর আমরা ঝামেলা করবো না সেখানে। ক্লোরিনের 7টা ইলেকট্রন হয়ে গেল, সো দ্য নেগেটিভ চার্জ ইজ ওভার অক্সিজেন। So this is V shaped. স্ট্রাকচারটা অনেকটা ওয়াটারের মতো, V shaped with 2 lone pairs. তাহলে আমরা বুঝতে পারছি এবার ClO2 তে যাব। দেখো ClO2 তে ক্লোরিনের নিজস্ব 7টা ইলেকট্রন প্লাস 2 into 1 minus 1, তাহলে টোটাল দেখো 7টা ইলেকট্রন হচ্ছে। So this is an odd electron molecule, তাই তো? So this is an odd electron molecule. স্যার হ্যাঁ, স্যার অনিন্দিতাকে আপনি জয়েন করাতে ভুলে গেছেন, ও আমাকে মেসেজ করেছে। করাচ্ছি। দেরি করেছে নিশ্চয়ই, ওর হঠাৎ মনে পড়েছে। হ্যাঁ স্যার, আমি মানে বুঝতে পারিনি স্যার, দেরি হয়ে গেছে, সরি স্যার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দিস ইজ অ্যান অড ইলেকট্রন মলিকুল। এই ক্লাসটা রেকর্ডিং করছি আমি, যারা দেরি করেছো তারা একটু দেখে নেবে, এটা খুব ভাইটাল ক্লাস বলে আজকে ঈদ, সেই রেসপেক্টে কেউ জয়েন করতে পারবে না, সেই জন্য আমি রেকর্ডিং করে দিলাম। এই ক্লাসটা খুব ভাইটাল ক্লাস, মানে এই প্রশ্ন আসবে দেখবে এগুলো থেকে। সো দিস ইজ অ্যান অড ইলেকট্রন মলিকুল। তো এই অড ইলেকট্রন মলিকুলের স্ট্রাকচারটা তাহলে কিরকম হবে দেখো। তাহলে এটা ইন বিটুইন, এইখানে আমরা দেখছি বন্ড অ্যাঙ্গেল হচ্ছে নিয়ারলি অ্যাবাউট 120 ডিগ্রি, আর এইটার বন্ড অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেটলি ওই 104 এর আশপাশে হবে, 104 105 ডিগ্রির কাছাকাছি হবে, জলের যেরকম হয়। সো ইন দিস কেস the structure should be in between that of ClO2 and ClO2 minus, তাই না? কারণ এটা আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনটা 7 হচ্ছে, এই 6 এখানে ছিল আর এখানে 8 ছিল, তো এখানে যেহেতু 7 হচ্ছে তাহলে মাঝামাঝি স্ট্রাকচার হবে। মাঝামাঝি স্ট্রাকচার করতে গেলে আমরা ওই বেন্ট স্ট্রাকচারই করছি, দেখো এরকম। এবারে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লোন পেয়ার আছে, এখানে দুটো লোন পেয়ার আছে, তাই তো? তাহলে তার মাঝামাঝি কি করব? তার মাঝামাঝি হচ্ছে একটা লোন পেয়ার আর একটা অড ইলেকট্রন, তাই না? এখানে একটা লোন পেয়ার আছে দেখো, আর এখানে দুটো লোন পেয়ার আছে, তো তার মাঝামাঝি কি হবে? দুটো, একটা লোন পেয়ার আর একটা অড ইলেকট্রন। আর এখানে দেখো দুটো ডাবল বন্ড আছে আর ওখানে একটা ডাবল বন্ড আছে, তাহলে আমি ম্যাক্সিমাম একটা ডাবল বন্ড করলাম, করে আমি ইলেকট্রন কাউন্টের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো এই ক্লোরিনে ইলেকট্রন কাউন্ট দেখো হচ্ছে 6, তার মানে there is a positive charge over আর নেগেটিভ চার্জ ওভার অক্সিজেন, তাই তো? and this bond angle তুমি কি এক্সপেক্ট করবে ইন বিটুইন দিস টু? এইটার আর এইটার মাঝামাঝি বন্ড অ্যাঙ্গেল হবে ইন বিটুইন দিস টু। তার মানে স্ট্রাকচারটা আমরা ইন বিটুইন দিস টু বলছি। ভিএসিপি আর থিওরি দিয়ে ডাইরেক্ট প্রেডিক্ট করা যাচ্ছে না,
কিন্তু আমরা বিএসসি পেয়ার থিওরি দিয়ে এইভাবে এক্সপ্লেন করছি যে স্ট্রাকচার শুড বি লাইক দিস। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে, এটা তো আমরা গ্যাস ফেজে বললাম, নাইট্রোজেন ডাইঅক্সাইড যেমন দেখেছি আমরা ডাইমারাইজ করে যায় ইন দ্য লিকুইড ফেজ, ClO2 কিন্তু লিকুইড স্টেটে ডাইমারাইজ করে না। ঠিক আছে, তার কারণ যদিও আমরা বলছি যে দি অড ইলেকট্রন ইজ ওভার ক্লোরিন, আমরা যেমন নাইট্রোজেন ডাইঅক্সাইডে বলেছিলাম যে দেখো NO2 তে দ্য অড ইলেকট্রন ইজ ওভার নাইট্রোজেন। ঠিক আছে, এখানে বলছি দেখো দ্য অড ইলেকট্রন ইজ ওভার ক্লোরিন, এটা ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে বলছি। কিন্তু ইন রিয়ালিটি দেখা যাচ্ছে এই যে ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে যে অড ইলেকট্রনটা আমরা দেখাচ্ছি ক্লোরিনের ওপর, আসলে মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে দেখা যায় যে এই যে অড ইলেকট্রনটা ক্লোরিনের ওপর পুরোপুরি লোকালাইজ থাকে না, এটা ডিলোকালাইজ থাকে কিছুটা, যার ফলে কি হচ্ছে অড ইলেকট্রন পেয়ারিংটা কিন্তু চট করে হয় না। তার মানে আমরা কি বলছি, ইন ClO2 dot, in ClO2 dot, the odd electron over chlorine, odd electron is not localized over chlorine, unlike that of NO2, odd electron over nitrogen, thus ClO2 will not undergo dimerization, readily, unlike NO2। মানে NO2 যেমন ডাইমারাইজ করে যায় রেডিলি, ClO2 কিন্তু এরকম ডাইমারাইজ করে না। ঠিক আছে, ClO2 does not readily undergo dimerization। তাহলে এই প্রশ্ন তোমাদের দিতে পারে যে NO2 ডাইমারাইজ করে কিন্তু ClO2 কেন করে না, দুটোই অড ইলেকট্রন মলিকিউল। স্যার রেডিলি পদটা কি লিখেছেন? রেডিলি আনলাইক NO2, আনলাইক দ্যাট অফ NO2 আর কি। মানে আমি আর জায়গা নেই বলে আর ইংলিশটা অত করলাম না। কারণ ইংলিশ নিয়ে তোমাদের অত সমস্যা নেই, তো মোটামুটি লিখে দিতে পারলেই হবে, কেমিস্ট্রিটা লিখতে হবে। মুছে দিচ্ছি। তাহলে এবার আর এক ধরনের মলিকিউলস বলছি, দেখো মানে এটা তো একটা টাইপ আলোচনা করলাম, অড ইলেকট্রন হলো। এবার আর এক ধরনের মলিকিউলস দেখো, তোমাকে বলা হলো সে N2H4, দেখো এটা তুমি জানো যে দিস ইজ হাইড্রোজেন, তাই তো, হাইড্রোজেন। এখন এরম যদি হয় মলিকিউলস গুলো, তো তুমি কিভাবে প্রসিড করবে? এবারে প্রশ্ন হচ্ছে এখানে মানে সেন্ট্রাল অ্যাটম কোনটা ধরবো? দেখো এই মলিকিউলস গুলো, এগুলো খুব স্পেশাল কেস, যেখানে আমরা দেখতে পাচ্ছি দিজ আর সিমেট্রিক টাইপ অফ মলিকিউলস, যেখানে আমরা এইভাবে NH2 দিজ আর সিমেট্রিক টাইপ অফ মলিকিউলস, N2H4। ঠিক আছে, এই সিমেট্রিক যেহেতু, আমরা যে কোনো একটা নাইট্রোজেনকে সেন্ট্রাল অ্যাটম ধরবো, বাকি সবগুলোকে টার্মিনাল অ্যাটম ধরবো। বুঝতে পারছো, আমরা তাই তো করেছি, যে কোনো একটা সেন্ট্রাল অ্যাটম, বাকি সব টার্মিনাল অ্যাটম। তাই যদি করি, দেখো নাইট্রোজেনের নিজস্ব 5টা, তাই তো, নাইট্রোজেনের নিজস্ব 5টা ইলেকট্রন, প্লাস 4 ফর দ্য 4 হাইড্রোজেন অ্যাটমস, plus 1 minus 2 for the other nitrogen,
আমি স্ট্রাকচারটা কিরকম সেই নিয়ে বদারই হচ্ছি না, আমি জাস্ট বোকার মতো ইলেকট্রন কাউন্ট করছি। কিরকম ভাবে করছি দেখো, একবারে এই নাইট্রোজেনটাকে সেন্ট্রাল অ্যাটম ধরলাম, এখন তুমি এটাকে না ধরে এটাকেও ধরতে পারতো, একই ব্যাপার, যে কোনো একটা নাইট্রোজেনকে সেন্ট্রাল অ্যাটম ধরতে পারো, কারণ দুটোই তো একই একই রকম সিমেট্রিক। তাহলে আমি যে কোনো একটা নাইট্রোজেনকে যদি সেন্ট্রাল অ্যাটম ধরি, তাহলে অন্য নাইট্রোজেনটা আমার কি হবে, টার্মিনাল অ্যাটম হবে। তার জন্যে আমাকে এইটা করতে হবে, ঠিক আছে? সেটাকে আমি টার্মিনাল অ্যাটম ধরেই এগোবো, টার্মিনাল হোক না হোক, ঠিক আছে? আমি কাউন্টিংটা টার্মিনাল ধরেই করবো। তাহলে দেখো কি করছে, তাহলে ইলেকট্রন কাউন্ট আমার কত হচ্ছে বলো, ইলেকট্রন কাউন্ট হয়ে যাচ্ছে 5 আর 4 9 1 8, টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল হচ্ছে। তাহলে এই সেন্ট্রাল অ্যাটম যেটা, তার অ্যারাউন্ড দিস সেন্ট্রাল অ্যাটম দ্য জিওমেট্রি ইজ টেট্রাহেড্রাল। তো সেটা কিভাবে করবো বলো, এই দুটো হাইড্রোজেনকে এইভাবে দিলাম, তার সঙ্গে একটা এদিকে নাইট্রোজেন থাকবে, তাই না, টার্মিনাল হিসেবে, আর একটা লোন পেয়ার ফোর্থ পজিশন, কারণ আর তো কিছু নেই। টেট্রাহেড্রাল করতে গেলে আমাকে এইভাবে করতে হবে। এবার ঠিক একইভাবে আমি এই যে নাইট্রোজেনটা, এই নাইট্রোজেনটাকেও সেন্ট্রাল ধরলে গল্পটা একই রকম হবে, সিমেট্রিক যেহেতু। আমি দুটো হাইড্রোজেন দেবো উইথ আ লোন পেয়ার। আমি বুঝতে পারছি আমি ভিএসিপি আর থিওরিটাকে মডিফাই করছি একটু নিজের সুবিধের জন্য, নাহলে আমি স্ট্রাকচার প্রেডিক্ট করতে পারবো না। তাহলে আমি করলাম কি আসলে দেখো, আর একবার দেখাই। আমি প্রথমে করলাম কি, এই বাঁ দিকের নাইট্রোজেনটাকে যেহেতু সেন্ট্রাল ধরেছি, এই করে এটার সঙ্গে এই নাইট্রোজেনটা করলাম, করার পর যেহেতু এই নাইট্রোজেন, দুটো নাইট্রোজেন সিমেট্রিক, তাহলে বাঁ দিকের নাইট্রোজেনে যদি দুটো হাইড্রোজেন থাকে, তাহলে আমি ডান দিকের নাইট্রোজেনেও দুটো হাইড্রোজেন দেবো, বিকজ ইট ইজ সিমেট্রিক, এবং একটা লোন পেয়ার দেবো। এই এত অব্দি করলাম, করার পর আমায় দেখতে হবে যে আমি এবার নাইট্রোজেন নাইট্রোজেন এখানে কি হওয়া উচিত ছিল, ট্রিপল বন্ড, কিন্তু এবার আমায় চেক করতে হবে whether the valency of nitrogen is satisfied। আমি অলরেডি দেখছি যে নাইট্রোজেনের ট্রাইভ্যালেন্সি, তিনটে বন্ড হয়ে গেছে, স্যাটিসফাইড হয়ে গেছে ট্রাইভ্যালেন্সি, ঠিক আছে? তাহলে আর আমি কোনো বন্ড ফন্ড আর কিছু দেবো না। সো দিস ইজ দ্য ফাইনাল স্ট্রাকচার। লজিকটা বোঝাতে পারলাম? যদি কারোর অসুবিধা থাকে বলবে। নেক্সট দেখো, হাইড্রোজেন পারঅক্সাইড, একই যুক্তিতে আমরা করবো। দেখো এখানেও তাই, কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড হলে এখানে আমায় করতে হবে কি, এইচ ও ওইচ, এইচ ও এইচ, ঠিক আছে, এইচ ও এইচ। তাহলে একটা অক্সিজেনকে, এইটাকে আমি সেন্ট্রাল অ্যাটম ধরছি, তাহলে এটাকে সেন্ট্রাল অ্যাটম ধরলে আমি এটার 6টা ইলেকট্রন ধরলাম, দুটো হাইড্রোজেনের জন্য +2 ফর দ্য 2 হাইড্রোজেনস, আর অন্য অক্সিজেনটার জন্য +1 -1 সিগমা পাই ফর দি আদার অক্সিজেন। টার্মিনাল ধরে এগোচ্ছি। সো দি ইলেকট্রন কাউন্ট ইজ 8। সো ইট ইজ টেট্রাহেড্রাল। তাহলে টেট্রাহেড্রাল যদি হয়, এদিকে দেখাও, এই বাঁ দিকের অক্সিজেনটা দিলাম, এই হাইড্রোজেন দিলাম, আবার কি হচ্ছে, আর একটা অক্সিজেন থাকছে এরকম, এটার সঙ্গে এই অক্সিজেন থাকছে। এবার টেট্রাহেড্রাল হলে কি হবে, দুটো লোন পেয়ার থাকবে এরকম, there are two vacant sites। ঠিক একই যুক্তিতে, এই ডান দিকের অক্সিজেনটাও আমি একই রকম সিমেট্রিক্যাল করব, অর্থাৎ ইট শুড বি লাইক দিস, এই হাইড্রোজেন করলাম আর এই লোন পেয়ার দুটো সিমেট্রিক করছি, সিমেট্রিক্যাল। সো দিস শুড বি দ্য স্ট্রাকচার অফ হাইড্রোজেন পারঅক্সাইড। মানে অ্যারাউন্ড ইচ অক্সিজেন আমরা দেখতে পাচ্ছি দ্য স্ট্রাকচার ইজ tetrahedral, বা the shape is V-shaped around each oxygen। এবার আরেকটা দেখাই এরকম ধরনের,
তোমাকে বলা হলো যে N2 H2 বা N2F2 N2F2 যে কোনো একটা, ঠিক আছে? এই কম্পাউন্ডটার নাম কি? ডাইইমাইড। ডাইইমাইড, দিস ইজ ডাইইমাইড। এখন এটা শেপটা কিরকম হবে? এখন ওয়ান্স এগেন আমরা সিমেট্রিক গল্পে নিয়ে আসছি। এই নাইট্রোজেনটাকে যদি সেন্ট্রাল অ্যাটম ধরি, ঠিক আছে, তাহলে এই নাইট্রোজেনকে সেন্ট্রাল অ্যাটম ধরলে এটার জন্য 5টা, দুটো টার্মিনাল হাইড্রোজেন তার জন্য দুটো, আর অন্য নাইট্রোজেনটার জন্য দেখো আমরা ইলেকট্রন কাউন্টটা করব +1 -2 ফর দি আদার নাইট্রোজেন। তাহলে আমার টোটাল কাউন্ট হয়ে যাচ্ছে 6। 6 মানে প্ল্যানার ট্রাইগোনাল। তাহলে অ্যারাউন্ড ইচ নাইট্রোজেন আমি কি করব? প্ল্যানার ট্রাইগোনাল করব। তা প্ল্যানার ট্রাইগোনাল করতে গেলে দেখো এই একটা হাইড্রোজেন দিলাম বাঁ দিকের নাইট্রোজেনটা নিয়ে, মানে আমি এই বাঁ দিকের নাইট্রোজেনটার কথা বলছি। এই বাঁ দিকের নাইট্রোজেনটার রেসপেক্টে, এই বাঁ দিকের নাইট্রোজেনটা তার রেসপেক্টে আমরা কি করলাম? একটা এই হাইড্রোজেন নিলাম, আর কি করব? এই নাইট্রোজেন থাকবে আর একটা পাশের নাইট্রোজেনটা, আর এই লোন পেয়ার থাকবে। ঠিক এই নাইট্রোজেনটার জন্যও সিমেট্রিক্যালি আমরা এই হাইড্রোজেন লোন পেয়ার দেবো। দেওয়ার পর আমরা দেখবো নাইট্রোজেনের ব্যালেন্সি গল্পটা। যেমন এইখানে আমরা দেখেছিলাম অক্সিজেনের ব্যালেন্সি স্যাটিসফাইড হয়ে গেছিল, এখানে কি নাইট্রোজেনের ব্যালেন্সি স্যাটিসফাইড হচ্ছে? হচ্ছে না। দেখো ব্যালেন্সি 2 হয়ে আছে, সো আমি ব্যালেন্সি 3 করার জন্য একটা ডাবল বন্ড দেবো। মানে আগের দুটো এক্সাম্পলে এখানে নাইট্রোজেনের ব্যালেন্সি 3 স্যাটিসফাইড হয়ে গেছিল, এখানে অক্সিজেনের ব্যালেন্সি 2 স্যাটিসফাইড হয়ে গেছিল। এইখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ব্যালেন্সি স্যাটিসফাইড হচ্ছে না, মানে আমি করার পর এখানে আমি দেখতে পাচ্ছি দেখো ব্যালেন্সি স্যাটিসফাইড হলো না নাইট্রোজেনের, তাহলে আমি তখন কি করব? এবার বন্ডের সংখ্যা বাড়াবো, ডাবল বন্ড দেবো। ডাবল বন্ড দিয়ে দেখছি স্যাটিসফাইড হয়ে যাচ্ছে, আর ট্রিপল বন্ড অব্দি আমরা এগোবো না। বোঝা গেল? So we have modified the VCPR theory to explain the structure, these type of symmetric structures. হলো? আমি এক্সপেক্ট করছি সবাই বুঝতে পারছো। ঋতঙ্কর বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এবার আরেকটা আলোচনায় আসবো, মুছে দিচ্ছি। তাহলে আমরা ডিফারেন্ট টাইপস এর মলিকিউলস তো দেখলাম, তাদের স্ট্রাকচারস কিরকম হয়। এবার এই ভিসিপিআর থিওরি গ্র্যাজুয়ালি তুমি বুঝতে পারছো আমরা ব্যবহার করছি ঠিকই, কিন্তু অনেক মডিফাই করতে শুরু করে দিচ্ছি। ভিসিপিআর থিওরিতে ইউজ করতে গিয়ে আমাকে অনেক রকম কায়দা করতে হচ্ছে, তাই না? তো এবার গ্র্যাজুয়ালি আমরা নেক্সট আর একটা মলিকিউলে আসবো যেটা একবারে ভিসিপিআর থিওরি দিয়ে এক্সপ্লেনই করা যায় না। And this is a very famous molecule, XCF6, xenon hexafluoride। ঠিক আছে? তো xenon hexafluoride তুমি যদি ইলেকট্রন কাউন্ট করো, দেখো ইলেকট্রন কাউন্ট করলে এটা হচ্ছে 8, আর এটা +6 14। যদি 14 হয় তাহলে আমাদের এক্সপেক্টেড স্ট্রাকচার কি? এক্সপেক্টেড স্ট্রাকচার হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিডাল, ঠিক আছে? আর অবজার্ভ স্ট্রাকচার কি? ভিএসিপিআর থিওরি মিলছে না কিন্তু। অবজার্ভ স্ট্রাকচার হচ্ছে ডিস্টর্টেড অক্টাহেড্রাল। অবজার্ভ স্ট্রাকচার ডিস্টর্টেড অক্টাহেড্রাল, ঠিক আছে? অবজার্ভ স্ট্রাকচার হচ্ছে ডিস্টর্টেড অক্টাহেড্রাল। Now how to explain this? দেখো পেন্টাগোনাল বাইপিরামিডাল
পেন্টাগোনাল বাইপিরামিডাল হওয়া উচিত। 14টা আউটার ইলেকট্রন আছে, কিন্তু দেখা যাচ্ছে ডিস্টর্টেড অক্টাহেড্রাল হচ্ছে। ঠিক আছে, সো VSEPR theory, VSEPR is not obeyed. তখন সায়েন্টিস্টরা এটাকে কিভাবে এক্সপ্লেন করলো, তখন বললো যে দেখো তাহলে ডিস্টর্টেড অক্টাহেড্রনটা আমরা কিভাবে এক্সপ্লেন করবো। এখন নর্মাল তুমি যদি একটা অক্টাহেড্রন ভাবো, যদি ভাবো সেখানে এই সেন্ট্রাল অ্যাটম, এই জেনান যদি থাকে, আর এই যে 6টা ফ্লোরিনের সঙ্গে যদি বন্ড হয়, ঠিক আছে, নর্মাল অক্টাহেড্রনের ক্ষেত্রে দেখো নর্মাল অক্টাহেড্রনের ক্ষেত্রে এই তো 6টা বন্ড হচ্ছে। এবার যদি ডিস্টর্টেড অক্টাহেড্রনের আগে আমি যদি জাস্ট সিম্পল অক্টাহেড্রনের কথা ভাবি, this bond will account for 12 electrons. 12টা ইলেকট্রনকে ও ব্যাখ্যা করতে পারছে। দেখো এই 6টা বন্ড হচ্ছে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি 12 electrons which are behaving as 6 bond pairs, তাই না? কিন্তু টোটাল নাম্বার অফ ইলেকট্রনস তো 14, তাহলে দুটো ইলেকট্রন নিশ্চয়ই তো এক্সট্রা পড়ে আছে, তাই না? দুটো ইলেকট্রন এক্সট্রা পড়ে আছে, বন্ড তো আর করছে না, তার মানে নিশ্চয়ই সে লোন পেয়ার হবে। তো the two electrons, এই যে দুটো ইলেকট্রন must be behaving as a lone pair, কারণ বন্ড পেয়ার যখন হচ্ছে না, এই অ্যাডিশনাল ইলেকট্রন যেটা আছে এটা তার মানে নিশ্চয়ই লোন পেয়ার হবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, দেখো লোন পেয়ার যদি হয় তা লোন পেয়ারটা আমি রাখবো কোথায়? আমার তো কোনো ভেকেন্ট সাইট নেই। আমরা কি বলেছিলাম, লোন পেয়ার থাকার জায়গা হচ্ছে কোনো ভেকেন্ট সাইটে। কোনো যদি সাইটে দেখা যায় যে সাবস্টিটিউয়েন্ট নেই, ভেকেন্ট আছে, সেইখানে আমরা লোন পেয়ার রাখবো। তো এখানে তো কোনো ভেকেন্ট সাইট দেখতে পাচ্ছি না, তাহলে তখন সায়েন্টিস্টরা বললো তাহলে লোন পেয়ার কোথায় রাখা যাবে? তখন সাজেস্ট করলো যে দ্য লোন পেয়ার, এই লোন পেয়ারটা আমি লিখে দেবো, আগে জিনিসটা বুঝিয়ে নিই। দেখো তখন সায়েন্টিস্টরা সাজেস্ট করলো যে দেখো লোন পেয়ারটা এই যে অক্টাহেড্রন আছে, আমরা অক্টাহেড্রাল স্ট্রাকচারটা দেখাচ্ছি, তুমি অক্টাহেড্রনে জানো যে এরকম কতগুলো ট্রায়াঙ্গুলার ফেস আছে? 8খানা, উপরে 4টে নিচে 4টে, মনে পড়ছে তো? there are 8 triangular faces. তা it was proposed যে দেখো এই যে লোন পেয়ার যেটা আছে, এই যে দুটো ইলেকট্রন, the lone pair over xenon, it actually extends through a triangular face of the octahedron. মানে এইরকম একটা ট্রায়াঙ্গুলার ফেস দিয়ে এক্সটেন্ড করছে, ঠিক আছে? এবং তাতে মানে এইটা এক্সটেন্ড আইদার এইভাবে করতে পারে, দেখো এইগুলো হচ্ছে ফ্লোরিন, দিজ আর দি ফ্লোরিন অ্যাটমস। এই লোন পেয়ারটা বলছে ইট ক্যান এক্সটেন্ড থ্রু আ ট্রায়াঙ্গুলার ফেস অফ দ্য অক্টাহেড্রন। এরকম যে আমরা দেখতে পাচ্ছি যে একটা অক্টাহেড্রনের এরকম 8টা ট্রায়াঙ্গুলার ফেস, এই একটা ট্রায়াঙ্গুলার ফেস যেমন আমরা দেখছি, দিস ইজ এ ট্রায়াঙ্গুলার ফেস, তাই না? এই একটা, এই তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এই ট্রায়াঙ্গুলার ফেসটার কথা বলছে, ইট ইজ এক্সটেন্ডিং থ্রু দিস ট্রায়াঙ্গুলার ফেস অফ দি অক্টাহেড্রন, এরকম ভাবে এক্সটেন্ড করতে পারে। অর আরেকটাও পসিবিলিটি বলছে, অর ইট ক্যান এক্সটেন্ড থ্রু অ্যান এজ, মানে এইগুলো হচ্ছে ফ্লোরিন, or it can extend through an edge. edge বলতে দেখো এই যে ফেসটা আছে ট্রায়াঙ্গুলার ফেসের কোনো একটা সাইড দিয়ে, এই ট্রায়াঙ্গুলার ফেসের কোনো একটা সাইড বরাবর, এটাকে বলা হচ্ছে এজ। or it can extend through the edge, এইরকম হবে কোনো একটা সাইড বরাবর, ঠিক আছে? আইদার এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, এই দুটো পসিবিলিটি দেখাচ্ছে। These are the two possibilities. এবং
তুমি যদি এই ফেসটা দেখো, ট্রায়াঙ্গুলার ফেসটা যেখানে লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটা এক্সটেন্ড করছে, বেরোচ্ছে কোনখান দিয়ে বেরোবে? সেন্ট্রয়েডের মধ্যখান দিয়ে বেরোবে। আর এইখানে 3টে ফ্লোরিন আছে, তাই তো? আর এইটার যদি তুমি ফেসটা দেখো, ট্রায়াঙ্গুলার ফেসটা, কোন ফেসটার কথা বলছি বলতো? এই 3টে ফ্লোরিন যেখানে আছে, এই 3টে ফ্লোরিন যেখানে আছে, ঠিক আছে তো? ওই ওই ফেসটার কথা আমরা দেখছি। তো ঠিক একইভাবে এই ফেসটা যদি তুমি এখানে নাও, তাহলে লোন পেয়ারটা কোথা দিয়ে বেরোচ্ছে? লোন পেয়ারটা দেখো এরম জায়গায় আছে, তাই না? তাহলে দুটো স্ট্রাকচার প্রপোজ করা হচ্ছে, এই হচ্ছে স্ট্রাকচার 1, এই হচ্ছে স্ট্রাকচার 2। এবার এই দুটোর মধ্যে তোমায় যদি জিজ্ঞেস করা হয়, আচ্ছা কোন স্ট্রাকচারটার থার্মোডিনামিক স্টেবিলিটি বেশি হবে, কে বলতে পারে দেখি? কোন স্ট্রাকচারটা বেশি স্টেবল হবে? ইয়েস, বল্লরি? স্যার আমার মনে হচ্ছে সেন্ট্রয়েডের মাঝখানে যেটা সেইটা বল্লরি বেশি। ঠিকই বলেছে, এইটাই বেশি স্টেবল হবে, কারণ এখানে স্টেরিক রিপালশনটা কম। এখানে দেখো এইটার কম। সঙ্গে হ্যাঁ স্যার। এইটার আর এটা স্টেরিক রিপালশন দুটোরই খুব বেশি হবে, যার ফলে কি হচ্ছে, দিস স্ট্রাকচার উইল হ্যাভ গ্রেটার থার্মোডিনামিক স্টেবিলিটি। এই দুটো হতে পারে, তার মধ্যে এইটা স্টেবল। এবং এই যে লোন পেয়ারটা দেখো যে এক্সটেন্ড করছে, তার জন্য কি হচ্ছে, এই লোন পেয়ারটার সঙ্গে পাশের যে বন্ড পেয়ার গুলো, মানে এই বন্ডস গুলো দেখো, এই বন্ড পেয়ার বলো বা এই যে পেয়ার অফ ইলেকট্রন ফর্মিং দ্য বন্ড, বা এইটার এই বন্ড পেয়ার গুলোর সঙ্গে কি হবে? রিপালশন হবে, যার ফলে কি হচ্ছে, ফ্লোরিন গুলো কিছুটা করে সরে যাচ্ছে। That is why the structure becomes distorted octahedron. মানে এইভাবে এক্সপ্লেন করলো যে স্ট্রাকচারটা ডিস্টর্টেড অক্টাহেড্রনটা কিভাবে হচ্ছে। আসলে এইভাবে তোমার লোন পেয়ারস গুলোর সঙ্গে রিপালশন হচ্ছে, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন হওয়ার ফলে কি হচ্ছে, দ্য স্ট্রাকচার বিকামস ডিস্টর্টেড অক্টাহেড্রন, এই লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনের ফলে। সো ডিস্টর্টেড অক্টাহেড্রন। এবং এই যে লোন পেয়ার, এই লোন পেয়ারটা কি করছে, তাহলে স্ট্রাকচারটাকে নর্মাল অক্টাহেড্রন থেকে ডিস্টর্টেড অক্টাহেড্রন করে দিচ্ছে। দেখো এই লোন পেয়ারটার জন্যই তো ডিস্টর্টেড অক্টাহেড্রন হচ্ছে, তাই না? সো ইট ইজ চেঞ্জিং দ্য স্টিরিওকেমিস্ট্রি অফ দ্য মলিকিউল ফ্রম নর্মাল অক্টাহেড্রন টু ডিস্টর্টেড অক্টাহেড্রন। দেখো নর্মাল অক্টাহেড্রন থেকে এই ডিস্টর্টেড অক্টাহেড্রন করে দিচ্ছে। যেহেতু নর্মাল অক্টাহেড্রন থেকে ডিস্টর্টেড অক্টাহেড্রন করছে, এই লোন পেয়ারটাকে বলা হচ্ছে স্টিরিওকেমিক্যালি অ্যাক্টিভ লোন পেয়ার, স্টিরিওকেমিক্যালি অ্যাক্টিভ লোন পেয়ার, ঠিক আছে? Since this lone pair changes the stereochemistry of the molecule from normal octahedron to a distorted octahedron, এটাকে আমরা বলছি স্টিরিওকেমিক্যালি অ্যাক্টিভ লোন পেয়ার। বুঝতে পেরেছো? স্টিরিওকেমিক্যালি অ্যাক্টিভ লোন পেয়ার টার্মটা ইউজ করছে এখানে। এবার তুমি এই যে লোন পেয়ারটা দেখছো, দেখো আমি লিখিয়ে দেবো সব, ডোন্ট ওয়ারি। এই যে লোন পেয়ারটা দেখছো, দেখো লোন পেয়ারটা আমি কোনো একটা এই ফেজ বরাবর আমি এক্সটেন্ড করেছি। এখন লোন পেয়ারটা তুমি চিন্তা করো, ইট ক্যান অলসো ফ্লিপ থ্রু xenon অ্যান্ড মুভ টু দি আদার ফেস, উল্টো দিকের ফেসে তো চলে আসতে পারে, মানে যে কোনো একটা ফেসে আসতে পারে। এরকম আমি তো কোনো একটা পার্টিকুলার ফেসে এঁকেছি, তাই না? তাই এরকম যদি লোন পেয়ার এরকম শিফট করে, এই ধরনের মলিকিউলকে আমরা বলি they are stereochemically non-rigid. They are stereochemically non-rigid, ঠিক আছে? এবং আমরা অনেক সময় এই টার্মটা ইউজ করি ফ্লাকশনাল। These are fluxional, stereochemically non-rigid, and they are often referred to as fluxional molecules. Fluxional. তাহলে XCF6 is a good example of a fluxional molecule. স্যার বলো।
স্যার বলছিলাম স্যার স্টিরিওকেমিক্যালি নন রিজিডের পার্টটা কি বললে আরেকবার একটুখানি বলবেন? আমরা বলতে চাইছি যে এই লোন পেয়ারটা যেহেতু এই লোন পেয়ারটা ইট ক্যান ফ্লিপ, FLIP, ফ্লিপ, তুমি লিখিয়ে দেবো, ফ্লিপ থ্রু xenon টু দি আদার ফেস, মানে এদিকেও এই ফেসেও আসতে পারে, এই ফেসেও যেতে পারে, এই ফেসটাও আসতে পারে। তার মানে আমি যেটা বলতে চাইছি ডিস্টরশনটা নানান দিকে হতে পারে। তার মানে মলিকিউলটার রিজিডিটি নেই, স্টিরিওকেমিক্যাল মানে ইট ইজ নট রিজিড, একবারে ফিক্সড এখানেই আছে লোন পেয়ারটা এই দিকটাই ডিস্টর্টেড হবে এরকম নয়। এরকম স্টিরিওকেমিক্যালি নন রিজিড মলিকিউলস গুলোকে আমরা অনেক সময় ফ্লাকশনাল মলিকিউলস। তাহলে আমি একটু লিখিয়ে দিচ্ছি জিনিসটা, এটা মুছছি। ওকে স্যার। আচ্ছা এই জায়গাটা মুছে লিখি, পাশে এই আঁকাগুলো থাক, এই জায়গাটা মুছছি। তাহলে আমরা কি লিখবো জিনিসটাকে, আমরা লিখবো যে এরকম ইন XCF6 দ্য লোন পেয়ার, আমরা তো অলরেডি বলেছি একটা লোন পেয়ার থাকবে, সেটা অলরেডি দেখানো আছে। দ্য লোন পেয়ার can extend either through a face of the octahedron, can extend either through a face of the octahedron or through an edge, দিয়ে the former is more stable, the former is more stable, the former is more stable, ঠিক আছে। This lone pair extending through a face leads to distortion of the structure of XCF6 from normal octahedron to a distorted one. Hence, the lone pair is referred to as stereochemically active lone pair, is referred to as stereochemically active lone pair। কারণ এই লোন পেয়ারটা আসলে ইট ইজ ইনভলভড ইন চেঞ্জিং দ্য স্টিরিওকেমিস্ট্রি, ঠিক আছে, ফ্রম দি নর্মাল অক্টাহেড্রন টু এ ডিস্টর্টেড ওয়ান, তাই যে কারণে স্টিরিওকেমিক্যালি অ্যাক্টিভ আছে। অ্যান্ড এর সঙ্গে আমরা লিখে দেবো XCF6
F6 is fluxional since the lone pair may flip through xenon. Lone pair may flip through xenon. Since the lone pair may flip through xenon to other triangular faces. ঠিক আছে, ফ্লাকশনাল হচ্ছে এই কারণে একটা কর্নার থেকে একটা ফেস থেকে আরেকটা ফেসে চলে যেতে পারে। So that is why it is fluxion. স্যার হ্যাঁ, স্যার এই ফ্লিপিংটা মানে কেন হচ্ছে আর কি, মানে থার্মোডাইনামিক স্টেবিলিটিটা বাড়ানোর জন্য নাকি? না অ্যাকচুয়ালি ফ্লিপিংটা দেখো, ফ্লিপ ব্যাপারটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে এটা একটা অবজার্ভড ফিনোমেনন, যেটা আমরা কিছু স্পেকট্রাল প্রপার্টিজ দিয়ে ডিটেক্ট করতে পারি যে লোন পেয়ারটা তো যে কোনো একদিকে থাকবে না। কারণ তুমি যদি বলো যে দেখো এখানে সবকটা ফেস যদি তুমি দেখো, আমরা দেখতে পাচ্ছি যখন সবকটা ফেসেই দেখা যাচ্ছে একটা ডিস্টরশন থাকছে সবকটা ফেসেতে। মানে এটা আসলে ফ্লিপিং ব্যাপারটা ইট ইজ অলসো এ থিওরি। আসলে কেউ তো দেখতে পাচ্ছে না যে লোন পেয়ারটা ঝাঁক করে এখান দিয়ে টুক করে বেরিয়ে এলো এদিক দিয়ে, এরকম তো কেউ দেখতে পায় না। ঠিক আছে, লোন পেয়ার কনসেপ্ট যেটা দেওয়া হচ্ছে, এই লোন পেয়ারটা ইট ইজ এ কনসেপ্ট, ইট ইজ এ থিওরিটিক্যাল কনসেপ্ট। এরকম লোন পেয়ার তুমি যদি স্ট্রাকচার দেখো, লোন পেয়ার দেখা যায় না। তুমি এই অ্যাটমস গুলোর ইলেকট্রন ডেন্সিটি দেখবে, ঠিক আছে, আর এখানে কিছু ইলেকট্রন ডেন্সিটি এক্সট্রা পড়ে আছে দেখা যাবে স্ট্রাকচার দেখতে গেলে। তাহলে এবার তখন দেখা যাচ্ছে যে এই স্ট্রাকচারটা ডিস্টরশন চারিদিকে হচ্ছে, তখন তার মানে নিশ্চয়ই লোন পেয়ারটা একদিকে নেই। লোন পেয়ারটা নিশ্চয়ই তখন বলছে এদিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে, সবকটা ট্রায়াঙ্গুলের দিকেই লোন পেয়ার থাকতে পারে। তাহলে আমি কোন স্ট্রাকচারটা আনবো? যে কোনো স্ট্রাকচার। সো অল স্ট্রাকচারস আর ইকুয়ালি প্রবাবল। তো সবকটা স্ট্রাকচার উইথ লোন পেয়ার ডিফারেন্ট ফেসেতে যদি সবকটা স্ট্রাকচার ইকুয়ালি প্রবাবল হয়, তাহলে তখন আমরা বলছি দেখো এই যে স্ট্রাকচারটা গেছি এটা রিজিড স্ট্রাকচার না, it can go from one nuclear form to another form, এবং যে কারণে তখন আমরা বলছি it is fluxional. It is an observed phenomenon, এবং এই অবজার্ভ ফেনোমেননের পেছনে হয়তো মানে যারা থিওরিটিক্যাল ক্যালকুলেশন করে they may be able to explain the stability from theoretical energy calculation from by constructing suitable Hamiltonian. সেটা একবারে হার্ডকোর থিওরি, কিন্তু আপাতত যা থিওরি বলছে, মানে থিওরিটিশিয়ানসই করেছে প্রপোজ যে লোন পেয়ার এরকম এই একদিকে থাকতে পারবে না, থিওরি এবং এক্সপেরিমেন্ট মিলিয়ে। আমি কি বোঝাতে পারলাম? না, হলো না। হ্যাঁ স্যার বুঝেছি। তো আজকে তাহলে